বন দপ্তরের এক মহিলা আধিকারিককে কুকথা বলার জন্য অখিল গিরিকে পদত্যাগ পাঠালো রাজ্য তৃণমূল কংগ্রেস। পদত্যাগ করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমাকে রাজ্য সভাপতি সুব্রত বক্সী এইমাত্র ফোন করেছিলেন। রাজ্য সভাপতি সুব্রত বক্সী এইমাত্র ফোন করে তিনি জানালেন যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার জন্য। আপনি পদত্যাগ করছেন? আমি পদত্যাগ পত্র লিখে ফেলেছি। কালকে যেহেতু বিধানসভায় মুখ্যমন্ত্রী আসবেন, আজকে রাত্রে আমি ওনার মেলে পাঠিয়ে দেবো। কালকে হাতে পদত্যাগ করে দিয়ে দেবো। এই যে পদত্যাগ করতে হচ্ছে, মানে এই পরিপ্রেক্ষিতটা বা এটা নিয়ে কি বলবেন? না, আমি এতে কোনো অনুতপ্ত না। আমি কালকে যেটা ফিশারি ফরেস্টের আধিকারিককে বলেছি, সেই কথাটা উত্তেজনায় বসে বলেছি, তার জন্য আমি অনুতপ্ত। কিন্তু আমি পদত্যাগ করছি, আমি কোনো অনুতপ্ত না। কারণ আমি মানুষের জন্য লড়াই করতে গিয়ে হয়তো কোথাও ভুল করে ফেলেছি, কিন্তু লড়াই আমার জারি থাকবে। আমি যেহেতু দল আমাকে নির্দেশ দিয়েছে, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে, তার জন্য আমি মন্ত্রিসভা থেকে কালকে পদত্যাগ করছি। এটা কি পদক্ষেপ বলে মনে করেন? না, তা জানি না, সেটা দল সিদ্ধান্ত নিয়েছে। দল যখন নিয়েছে নিশ্চিতভাবে তার উপরে তো কথা বলার, এবং আমাদের সর্বোচ্চ নেত্রী মানে মুখ্যমন্ত্রী এবং তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন, তিনি নির্দেশ দিয়েছেন, তার বাইরে কিছু হয়। আপনি পদক্ষেপ নিয়ে কি দেখছেন? আমি আমার পদক্ষেপ ওখানে অসহায় মানুষের যাতে ওরা কোনো বঞ্চিত না হয়, তার জন্যই আমার লড়াই চলবে। আমি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেও আমি ওই এলাকার জনপ্রতিনিধি এমএলএ থাকবো, আমার কিন্তু লড়াই চলবে ওখানে। ওই অসহায় মানুষদের জন্য আমার লড়াই চলবেই। গতকাল আপনার সঙ্গে যখন যে কথোপকথনটা ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে আপনি বলছেন যে বন দপ্তরে বেশ কিছু দুর্নীতি রয়েছে, যেটা আপনি বিধানসভাতে তুলবেন। কি ধরনের দুর্নীতির তথ্য আছে আপনার? সেটা তো আজকে আপনাদের অনেক চ্যানেল গেছিল, আমি তো যাইনি আজকে। ওখানে স্পটে গিয়েছিল তাজপুরে, অনেক মিডিয়া গিয়েছিল। সে মিডিয়ার সামনে গ্রামবাসীরা বলেছে যে টাকা নিয়ে বন দপ্তরের লোকেরা টাকা নিয়ে দোকান নাকি বসিয়েছে। এটা গ্রামের মানুষ বলেছে, আমি বলিনি। গ্রামের মানুষরা মিডিয়ার কাছে বলেছে যে এই বন দপ্তরের লোকেরাই কখনো 5,000, কখনো 6,000, কখনো 7,000 টাকা নিয়ে আমাদের দোকান বসিয়েছে। তার মানে বন দপ্তরে দুর্নীতি হচ্ছে এবং আপনার কাছে সেই খবর ছিল, আপনি আগে মন্ত্রিসভা জানাননি কেন, বা আপনি কি আগে কোনো পদক্ষেপ? আমি এর আগে আমার কোনো খবর ছিল না, আমি সেদিনকেই জেনেছি। আপনি ভিডিওতে বলছেন যে বন দপ্তরে একাধিক দুর্নীতি রয়েছে, যেগুলো ফাঁস করে দেখেছি। সেটা তো কাঠের ব্যাপার বলেছিল। টাকার ব্যাপার বলিনি, টাকার ব্যাপারটা গ্রামের লোক বলেছে, আমি কাঠের ব্যাপারটা বলেছি। কাঠের অনেক কিছু কাঠ ওরা করে। কাঠের ব্যাপারটা কাঠ অনেক সময় যেগুলো কেজো কাঠ, শুকনো কাঠ সরকারি ঘরে আসার কথা, তা বিক্রি করে নিয়ম কানুন মেনে, পদ্ধতি মেনে সেগুলো বিক্রি করে যে টাকা পয়সা সরকারের কাছে জমা দেওয়া দরকার, সেক্ষেত্রে অব্যবস্থা আছে। অখিলবাবু, একটা বিষয়, এই যে দল এই সিদ্ধান্ত যেটা নিল, তার সঙ্গে কি আপনার তার আগে কি আপনার সঙ্গে কোনোভাবে দল কথা বলেছে যে কোন পরিপ্রেক্ষিতে আপনাকে বলতে হয়েছে, বা আপনি বলেছেন, বা আপনি কেন বলেছেন? দল কি এটা আপনার কাছে কোনোভাবে জানতে চাইছে? না, দল আমার কাছে জানতে চায়নি কি পরিস্থিতিতে হয়েছিল, কিছু জানতে চাইনি। শুধু সুব্রত বক্সী আমাকে বলেছেন গতকাল ঘটনাটা তিনি সারাক্ষণ ধরে টেলিভিশনে দেখেছেন, তিনি নির্দেশ দিয়েছেন পদত্যাগ করতে, তাই আমি পদত্যাগ করে দিচ্ছি। আমি সে ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না। আমাদের সর্বোচ্চ নেত্রী যেটা নেবেন সেটা, সেই নির্দেশটাই আমাদের কাছে বহাল থাকবে। না, আমার কাছে না, আমার কাছে কি অপশন ছিল? কিছুই অপশন ছিল না। না, এই কথা বলা না, আমাকে বলা হয়েছিল যে মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে সুব্রত বক্সীকে বলেছে, সুব্রত বক্সী আমাকে টেলিফোনে বলেছে তোমাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলেছে। সেটা কবে বলেছে? আজকে এই 2:30-3টার সময়। আপনি কি আগামীকাল কি পদত্যাগ? হ্যাঁ, পদত্যাগ পত্র আমি লিখে ফেলেছি। পদত্যাগ পত্র দল থেকে আসার পরে আমি লিখে ফেলেছি, এবং সেটা আমি পদত্যাগ কালকেই মুখ্যমন্ত্রীর কাছে দিয়ে। কোথাও কি কঠোর সিদ্ধান্ত দল নিল, মানে এইরকম একটা বিষয়? না, সেটা দল যেভাবে সিদ্ধান্ত নিবে সেটা তো আমাকে মেনে চলতে হবে। এটা কঠোর হলো কি নরম হলো দল বুঝবে, কিন্তু কঠোর হলে হবে। প্রথম দিনে মানুষের পাশে আমি সবসময় আছি, এবং ওই অসহায় মানুষরা যাতে
কোনোভাবে যারা বঞ্চিত না হয় সেসব ব্যাপারে আমি তাদের পাশে সবসময়। তৃণমূল কংগ্রেসের প্রথম দিনের সৈনিক, কংগ্রেসেরও একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনি রাজনীতি করেছেন। দীর্ঘ এত বছর রাজনীতি জীবনে, এতবারের বিধায়ক, এতবারের মন্ত্রী, তারপরে এই ধরনের সিদ্ধান্ত একটা কোথাও কি একটু কষ্ট না, লাগে? আমি তো দলের বাইরে নয়, আমি যতবারই এমএলএ হই না কেন দল আমাকে টিকিট দিয়েছে, এমএলএ করেছে, মন্ত্রী করেছে মুখ্যমন্ত্রী, তো তার বাইরে তো আমি কোনো যেতে পারি না। আমি নিশ্চিত ভাবে সেই কথা আমি মেনে চলবো। মুখ্যমন্ত্রীর সঙ্গে কি কথা বলবেন আপনি? না, আজকে কোনো কথা বলবো, কালকে পদত্যাগপত্র দেওয়ার সময় কথা বলবো। গতকাল থেকে এই যে পরিস্থিতির সম্মুখীন হতে হলো, ঘরে বাইরে একটা চাপ তৈরি হলো। দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব, পূর্ব মেদিনীপুর, অবিভক্ত মেদিনীপুরের তৃণমূলের সঙ্গে দলের প্রতি কি এটা কি দল থেকে আপনার প্রতি বেশি একটু কড়া হলো বলে মনে হয়? হ্যাঁ, দলের যদি কোনো নিয়ম কানুন আমি ভেঙে থাকি, দল তো সর্বাগ্রে, আমার জন্য হয়তো দল ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমি এভাবে মন্ত্রিসভায় থেকে এই যে কাজকর্মগুলো করছি, দল হয়তো ভেবেছে যে এটা দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, তাই সরকার এবং দল তাই সিদ্ধান্ত নিয়েছে, আমাকে সরিয়ে দিয়েছে, মানে পদত্যাগ করতে বলেছে। তার জন্য তো এটা আমাকে মেনে চলা উচিত। বলছি, মুখ্যমন্ত্রীর সঙ্গে যেহেতু প্রশাসনিক দিকে মুখ্যমন্ত্রী, তো এই পদত্যাগের কথা দলের থেকে বলাটা ঠিক নাকি সরকারের পক্ষ থেকে বলবে? না, আমাকে সুব্রত বক্সী বলেছে টেলিফোনে, তাকে হয়তো নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী আমাকে এই কথাই বলেছেন। মুখ্যমন্ত্রী সারাক্ষণ টিভি দেখেছেন, টিভি দেখে পদত্যাগ করতে বলেছেন। সেটা তো মুখ্যমন্ত্রীও তো দলের সুপ্রিমো, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট, চেয়ারপারসন, রাজ্য সভাপতিকে বলেছেন, রাজ্য সভাপতি আমাদের বলেছে, আমি পদত্যাগ করছি। দলের অভিভাবক হিসেবে মুখ্যমন্ত্রীর নির্দেশ, দলের রাজ্য সভাপতির পক্ষ থেকে এই নির্দেশটা কি মেনে চলবেন, না সাধারণ মানুষ বা আপনার এলাকার যারা ভোটার তাদের পাশে থাকবেন? না না, আমি পদত্যাগ করে দিয়ে সাধারণ মানুষের পাশে থাকি। মানে ব্যক্তি অখিলগিরির লড়াইটা জারি থাকবে। ব্যক্তি অখিলগিরি নয়। ওখানে আমি তো পদত্যাগ করছি মন্ত্রিসভা থেকে, কিন্তু আমি তো ওখানে এমএলএ থাকবোই রামনগরে, আমি এমএলএ হিসাবে জনপ্রতিনিধি হিসাবে আমার লড়াই চলবে। এই সিদ্ধান্তটা আপনাকে জানানো হবে, এর আগে কি আপনার সঙ্গে কোনোভাবে আলোচনা বললাম, একটা কথা বললাম, আমার সাথে না দল আলোচনা করার এই ব্যাপারটাই, দল উপরে যা রাজ্য দল যা সিদ্ধান্ত নিয়ে সেই ব্যাপার আমার সাথে আলোচনা করতে হবে, এমন কোনো কথা। আপনি কি কোনোভাবে অনুতপ্ত? না, আমি এই মন্ত্রিত্ব ছাড়ার ব্যাপারে আমি কোনো অনুতপ্ত না। আমি 1 সাল থেকে এমএলএ হয়েছি, 11 সাল, 16 সাল, 21 সাল, আমি মন্ত্রী হয়েছি 21 সাল। আমি মনে করি না যে এই মন্ত্রিত্ব আমার কাছে এসব কোনো বড় কথা না। বড় কথা আমার এলাকার মানুষকে নিয়ে যতটুকু লড়াই করা দরকার, আমি আগামী দিনে আমার লড়াই চলবে। আপনি গতকাল একটা বলেছিলেন যে বন দপ্তরের দুর্নীতির অনেক তথ্য এটা আপনি দুর্নীতির জানেন। ব্যাপারটা আমি তো আপনাদের বলে দিয়েছি। আজকে যারা টিভি মিডিয়া গেছিল, চ্যানেল গেছিল, সংবাদ মাধ্যম গেছিল, সেখানে গ্রামের মানুষ বলেছে বন দপ্তরের কর্মীরা কিভাবে গ্রামের মানুষের কাছ থেকে টাকা নিয়ে দোকান বসিয়েছে, সেই দুর্নীতির কথা গ্রামের মানুষরা আপনাদের সংবাদ মাধ্যমে বলেছেন। সেটা আমার মুখ থেকে শুনে কোনো লাভ নেই। আপনার কাছে কি কিছু তথ্য রয়েছে? আর তথ্য যা আছে আমি পরে বলবো। আচ্ছা, একটা বিষয় একটু বলুন না, সেটা হচ্ছে এই যে বন দপ্তরের সঙ্গে যে এই ঝামেলাটা, শুধু কি এটা কি উপলক্ষ, না দুটো আসন হেরে যাওয়ার জন্য এই তড়িঘড়ি করে এই সিদ্ধান্ত নেওয়া? আমি জানি না, দুটো আসন হেরে যাবার আমার মনে হয় না এটাতে কোনো পলিটিক্যাল কোনো আঁচ আছে। এই ঘটনার সঙ্গে এই পদত্যাগের ঘটনা পলিটিক্যালি কোনো আঁচ আছে বলে আমার মনে হয় না। এরপরে মানে কিভাবে মানে অখিলগিরি দীর্ঘদিনের রাজনীতিবিদ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এর আগেও যুব কংগ্রেসে থাকার সময় তিনি রাজনীতি করে এসেছেন, তৃণমূলের প্রথম দিনের সৈনিক। এই যে সিদ্ধান্তটা দল নিল, কোথাও কি কষ্ট হচ্ছে আমার আপনার? না না, আমার কোনো কষ্ট নেই। আমি দলের সবসময় অনুগত সৈনিক। আমাকে যখন যা নির্দেশ দিয়েছে তখন সেই কাজ করেছি দলে থেকে, এখনো করবো। আমিও ওতে কোনো অনুতপ্ত নেই, আমি কখনো ভেঙে পড়ি না, আমি কখনো হতাশ হই না। কিভাবে সামনের দিনে রাজনীতিটা করবেন? আগামী দিনে আমি নিজের জনপ্রতিনিধি হিসেবে লড়াই করবো। আমার কাছে যদি কোনো পদও না থাকে, আমার রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা থেকে আমার যে লড়াই করার যে অভিজ্ঞতা, সেই লড়াই আমার চলবে। অখিলবাবু, সবাইয়ের মধ্যে সকলের মধ্যে একটা প্রশ্ন বিভিন্নভাবে ঘোরাফেরা করে যে এর আগেও আপনি রাষ্ট্রপতি সম্পর্কে একটা কুরুচিকর মন্তব্য করেছিলেন, যার জেরে গোটা দেশ জুড়ে বিতর্ক তৈরি হয়েছিল। পরবর্তীকালে আরো বিভিন্নভাবে, এবং গতকাল এই মহিলা রেঞ্জারের ক্ষেত্রে
মানে এই বিষয়টা ঠিক কেন আপনার সঙ্গে বা আপনি কেন এইরকম ভাবে সবসময় বিতর্কে জড়িয়ে পড়েন? এবার একটা পরিস্থিতির সময় আমার মুখ থেকে কখনো কখনো এইসব কথা বেরিয়ে পড়ে। পরিস্থিতির সময় আমি একটু উত্তেজিত হয়ে যাই। এই উত্তেজিত হওয়ার সময় বোধহয় আমার মনে হয় যে যে কথাগুলো আমি উচ্চারণ করি সেই কথাগুলো পরবর্তীকালে মনে হয় বোধহয় না বললেই ভালো হয়, কিন্তু তখন তো কথা বেরিয়ে গেলে তো আর ফেরানো যায় না। তো স্বভাবতই কারণেই হয়তো আমার নিজের ভুল হয়েছে, তার জন্য। অভিভাবক একটা মহিলা রেঞ্জারকে কি আপনি কোনোভাবে ফোন করে ক্ষমা কিছু চেয়েছিলেন বা আমি- তার সঙ্গে কথা আমি বললেন? কখনো আধিকারিকের কাছে ক্ষমা চাই না। আমার রাজনৈতিক জীবনে কোনদিন আধিকারিকের কাছে ক্ষমা চাই না, এবং আমার ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই উঠে না। আধিকারিকের কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্ন উঠে না। অভিভাবক মুখ্যমন্ত্রী বলেছিলেন সরকারি জমিগুলো দখলমুক্ত করতে হবে, আপনি গিয়ে সেই কাজে বাধা দিয়েছেন বলে রেঞ্জার জানাচ্ছেন। আপনি কি মনে করছেন যে মুখ্যমন্ত্রী নির্দেশকে আপনি অমান্য করেছেন? না, রেঞ্জার ভুল কথা বলছে, এটা কোনো উচ্ছেদের ব্যাপার না। এটা কি হয়েছিল যদি একটু না, খুলে বলেন? না, এটা উচ্ছেদের কোনো ব্যাপার না। এখানে উচ্ছেদ কোনো নয়। রেঞ্জার তার নিজে বাঁচার জন্য এটা করছে, এখানে কোনো উচ্ছেদের ব্যাপার নয়। এখানে যে সমস্ত দোকানদাররা বসছিল তার দোকানটা এবং ঘরটা একই জায়গায়, সমুদ্রের পাড়ে বসেছিল। ভাঙনে তার দোকান জলের তলায় চলে যেত, আর 2 ঘন্টা যদি অপেক্ষা করা হতো। সেটা ফরেস্টের ল্যান্ডে 20 ফুট সরে আসবে, অস্থায়ীভাবে তারা সেখানে সরে আসবে, সেইটাই ফরেস্টের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। এটা কোনো উচ্ছেদের ব্যাপার। এটার সাথে মুখ্যমন্ত্রীর নির্দেশ যে উচ্ছেদ, যেটা সরকারি জায়গা খালি করে দেওয়া, এটা সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। পারমিশন না থাকলে তো যে কোনো বসুক না কেন সেটা তো বেআইনি হয়। বা বেআইনি পরিস্থিতি অনুযায়ী কিছুটা কনসিডার করা উচিত ছিল ফরেস্ট ডিপার্টমেন্টকে। 22টা ফ্যামিলি, আমি বলেছিলাম যে আপনারা তো এসি ঘরে বসে থাকেন, ওখানে চালান, অফিস চালান। আর এখানে লোকেরা অসহায়, যারা জীবনপাত করে সমুদ্রে যখন বাঁধ তৈরি হয়নি, যারা জীবনপাত করে ওখানে বসবাস করে, তাদের ব্যাপারটা ভেবে থাকা দরকার। এটা মানবিকতা একটা থাকা দরকার। মুখ্যমন্ত্রী তো মানবিক হতে বলেছেন, বিবেকবান হতে বলেছেন। তিনি তো নিজে বলেছেন যে আপনারা বিত্তবান না, বিবেকবান চাই। তো বিবেক কোথায়? ফরেস্ট ডিপার্টমেন্টের বিবেক কোথায় গেল? ডিএফওর মানবিকতা কোথায় গেল? 22টা দোকান আজকে তারা কাঁদছে, রাত্রিবেলা করাত দিয়ে বাঁশ কেটে দিয়েছে। যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে আমি প্রস্তুত। এই করাত কি বনেও চলছে, জঙ্গলেও চলছে? কোথায়? জঙ্গলে কাটার জন্য বন দপ্তর কি এই দুর্নীতিতে সামিল হয়েছে? আপনার কাছে এমন তথ্য রয়েছে? আমাদের দোকান করাত দিয়ে কেটে দিয়েছে বন দপ্তরের কর্মীরা। বলছি দুর্নীতি, আপনি বলছেন কাঠ কেনা বেচা হচ্ছে, দুর্নীতি হচ্ছে, দুর্নীতির প্রসঙ্গ পরে বলবো বলেছে, এখন আর দুর্নীতি এই তথ্য কি আমার কাছে আছে, তখন আমি দেখিয়ে দেবো। যখন পরে দরকার পড়বে আমি সেটা দেখাবো। দুর্নীতি তো একটা হয়েছে, অর্থনৈতিক দুর্নীতি তো গ্রামের মানুষরা বলেছে, সেটা আমার মুখ থেকে শোনা কোনো দরকার নেই। অখিলবাবু, এই যে পরিস্থিতিটা হলো, এর পেছনে কি মনে করেন অন্য কোনো রাজনৈতিক কারো চক্রান্ত বা উদ্দেশ্য? না, আমি এটা মনে করি না কোন চক্রান্ত উদ্দেশ্য, অন্য কোন রাজনৈতিক উদ্দেশ্যে অন্য কেউ করলে মুখ্যমন্ত্রী তাদের কথা শুনবে, আমি এটা বিশ্বাস করি না। নাম আগে দিয়ে কি মুখ্যমন্ত্রী শিক্ষা দিয়েছেন যে যেসব আরো বিধায়করা রয়েছে বা মন্ত্রী রয়েছে তারা যদি কাজকর্ম করে থাকে তারা কি সেটা মুখ্যমন্ত্রী বুঝবে। আমি তাকে শিক্ষা দেবেন, সেটা মুখ্যমন্ত্রী ব্যাপার, সেটা আমি কেন বলি? 21শে জুলাই থেকে মঞ্চে থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে দলের আরো শৃঙ্খলাবদ্ধ হতে হবে, মহিলাদেরকে সম্মান করতে হবে। যেক্ষেত্রে এখন দেখা যাচ্ছে গতকালের পরিস্থিতি পরে আপনার এই যে বরখাস্ত হওয়া বা আপনাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে পারা, এই বিষয়টাকে নিয়ে মুখ্যমন্ত্রী কি নতুন করে একটা বার্তা দিতে চাইলেন মনে হয়? তাও আপনার মুখ্যমন্ত্রীর দীর্ঘদিনের পুরো অবিভক্ত মেদিনীপুরের সৈনিককে দিয়ে। আমি সেটা জানি না। মুখ্যমন্ত্রী হয়তো ব্যথা পেয়েছেন, সরকারি আধিকারিককে আমি কথা বলছি, ব্যথা পেয়েছেন, সেইটা সিদ্ধান্ত নিয়েছিল। ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।